আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। বাংলাদেশের গোয়েন্দা কাহিনীর ইতিহাসে গত কয়েক সপ্তাহ ধরে যা চলছে তাকে যদি এক কথায় প্রকাশ করতে হয় তবে তা হবে গোয়েন্দাগিরি যখন কমেডি শো। গত 12 ডিসেম্বর ঢাকার বিজয়নগরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে গুলি করার পর থেকে যে রোমহর্ষক ঘটনার সূত্রপাত 31 ডিসেম্বরের মধ্যে তা স্রেফ একটি অতি প্রাকৃত থ্রিলারে পরিণত হয়েছে। এই থ্রিলারের চিত্রনাট্যকার হিসেবে একদিকে রয়েছে বাংলাদেশ পুলিশ, যারা দাবি করছিল খুনিরা ভারত সীমান্ত পার হয়ে মেঘালয়ে ধরা পড়েছে, আর অন্যদিকে রয়েছে খোদ প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ, যে কিনা ভিডিও বার্তায় দাবি করছে, ভাই আমি তো দুবাইয়ে বিরিয়ানি খাচ্ছি। প্রশ্ন হলো, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কি কোনো টেলিপোর্টেশন যন্ত্র আছে, অথবা তারা যে গোয়েন্দা তথ্য পায় তা কি ফেসবুকে মিম পেজ থেকে নেওয়া? 30 ও 31 ডিসেম্বর পরপর দুটি ভিডিও বার্তা নিয়ে হাজির হয়েছেন প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ। দাবি করছেন ষড়যন্ত্রের শিকার হয়েছেন। হাদির মৃত্যুর সঙ্গে নিজের জড়িত থাকার অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, এই ঘটনাকে ঘিরে মঞ্চস্থ হচ্ছে নাটক। ভারত নয়, নিজের বর্তমান অবস্থান হিসেবে দাবি করছেন দুবাইকে। বৈধ পথে সেখানে যাওয়ার প্রমাণও তুলে ধরেছেন। ফয়সালের ভিডিওটি এআই জেনারেটেড বলে কেউ কেউ দাবি করলেও তা মিথ্যা প্রমাণ হয়েছে, বরং নিজের দাবি পরিষ্কার করতে আরেকটি ভিডিও দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ওসমান হাদির সমর্থকরা যখন হত্যার ঘটনা নিয়ে নানা অভিযোগ তুলছেন, সরকার বিরুদ্ধে তুলছেন প্রহসনের অভিযোগ, ঠিক তখন এমন বিস্ফোরক ভিডিও জন্ম দিচ্ছে নতুন রহস্য। ফয়সালের পাল্টা অভিযোগ হাদির সমর্থকদের মধ্যে যেমন ক্ষোভ বাড়াচ্ছে, তেমনি অস্বস্তি বাড়ছে সরকারের। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ এবং তার মোটরসাইকেল চালক আলমগীর শেখকে নিয়ে 2.5 সপ্তাহ ধরে গুঞ্জন নাটকের শেষ নেই। হাদি গুলিবিদ্ধ হওয়ার কয়েক ঘন্টা না যেতেই সরকার সমর্থকদের একটি অংশ ফয়সাল ও আলমগীরের ভারতে পালানোর তথ্য ছড়িয়ে দেন। তবে মামলার তদন্তকারীরা মুখে এঁটেছিলেন কুলুপ। শেষ পর্যন্ত শাহবাগে ইনকিলাব মঞ্চের চাপের মুখে হঠাৎ করে পুলিশ মেনে নেয় সরকার সমর্থকদের পুরনো দাবি। 28 ডিসেম্বর একটি বড় সড়ো সংবাদ সম্মেলন করে ডিবি পুলিশ যে চিত্রনাট্য পেশ করলো তা মার্বেল মুভির চেয়ে কম নয়। তারা জানালো ফয়সাল ও আলমগীর কিভাবে কোন রুট দিয়ে ভারতে পারলো, কিভাবে তাদের ফুর্তি ও সামি নামে 2 ভারতীয় নাগরিক সাহায্য করলো এবং কিভাবে মেঘালয় পুলিশ তাদের গ্রেপ্তার করলো। পুলিশের তথ্যের নির্ভুলতা দেখে সাধারণ মানুষ ভেবেছিল হয়তো জেমস বন্ড বা শার্লক হোমস বাংলাদেশের ডিবি অফিসে ইন্টার্নশিপ করছেন। কিন্তু জবনিকাপাত হলো তখন যখন বিএসএফ এবং মেঘালয় পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে পরিষ্কার জানালো এমন কোনো লোক তাদের ওখানে ঢোকেনি, আর কাউকে তারা গ্রেপ্তারও করেনি। বাংলাদেশের পুলিশ যাকে গ্রেপ্তার বলে ঘোষণা দিচ্ছে, প্রতিবেশী দেশ বলছে তারা সেই মানুষের নামই শুনেনি। বিষয়টি এমন, পুলিশ যেন ভার্চুয়াল রিয়ালিটির কোনো গেম খেলছিল, যেখানে তারা ভারতকে একটি লেভেল হিসেবে ব্যবহার করেছে। যখন বাংলাদেশের ডিবি পুলিশ ভারতের কারাগারে খুনিদের খুঁজছে, ঠিক তখনই 30 ডিসেম্বর সোশ্যাল মিডিয়ায় হাজির হলেন স্বয়ং ফয়সাল করিম মাসুদ। পরদিন আরও একটি ভিডিও প্রচার হয় তার। 4 মিনিট 1 সেকেন্ডের প্রথম ভিডিওতে তাকে দেখা গেল একটি খয়েরি রঙের হুডি পরা অবস্থায়। ভিডিওতে ফয়সাল দাবি করেন তিনি বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। হাদির সঙ্গে ব্যবসায়িক প্রয়োজনে যোগাযোগ হয়েছিল বলে দাবি করেন। ভারতে পালানোর তথ্য উড়িয়ে দিয়ে বলেন বৈধ পথে তিনি দুবাই এসেছেন। ফয়সালের বিস্ফোরক ভিডিও নিয়ে তোলপাড় শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। সরকার সমর্থকদের একটি অংশ দাবি করে এটি এআই জেনারেটেড, তবে প্রযুক্তিগত বিশ্লেষণে এর সত্যতা প্রমাণ হয়েছে। দ্য ডিসেন্ট নামের প্রতিষ্ঠান বলছে ভিডিও যাচাই করে দেখা গেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি নয়। ফয়সালের চেহারা, মুখভঙ্গি ইত্যাদি ফয়সাল করিমের বাস্তব চেহারা এবং মুখভঙ্গির সঙ্গে পুরোপুরি মিলে গেছে। ভিডিওতে ফয়সাল দাবি করেন তিনি দুবাই অবস্থান করছেন, তবে শুধু ভিডিওর মাধ্যমে তার ভৌগোলিক অবস্থান নিশ্চিত করা যায়নি। দ্য ডিসেন্ট বলছে ফয়সাল নিজের দাবির পক্ষে কোনো প্রমাণ তথ্য যেমন লোকেশন ডেটা বা পাসপোর্টের সিল উপস্থাপন করেননি। তবে এর একদিন পরে আরেক ভিডিওতে দুবাইয়ের মাল্টিপল ভিসা তুলে ধরেন ফয়সাল। প্রথম এবং দ্বিতীয় ভিডিওতে ফয়সাল দাবি করেন হাদিকে হত্যার সময় ব্যবহৃত মোটরসাইকেলে তিনি ছিলেন না, এমনকি তার নিজের মোটরসাইকেলটির নম্বর প্লেট পরিবর্তন করে নাটক সাজানোর গুরুতর অভিযোগও তুলেছেন। অভিযোগ করেন তার পরিবারের সদস্যদের
হয়রানিমূলক গ্রেপ্তারের পর নির্যাতন করে স্বীকারোক্তি নেওয়া হয়েছে। যে বান্ধবীর তথ্য প্রচার করা হচ্ছে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন ফয়সাল। বলেন, গ্রেপ্তার হওয়া ওই তরুণী তার মোটরসাইকেল চালক আলমগীর শেখের বান্ধবী। তাকেও হয়রানিমূলকভাবে গ্রেপ্তার করা হয়েছে। ফয়সালের দাবি অনুযায়ী তার কাছে দুবাইয়ের 5 বছরের মাল্টিপল এন্ট্রি, তিনি প্রমাণ হিসেবে একটি ভিসার ডিজিটাল কপিও দেখিয়েছেন। এদিকে পুলিশ বলছে তার পাসপোর্ট বাতিল করা হয়েছে। এখন প্রশ্ন হলো, পাসপোর্ট বাতিল হলে তিনি কোন জাদুকরী উপায়ে এয়ারপোর্টের ইমিগ্রেশন পার হলেন? নাকি তিনি কোনো ব্যক্তিগত ড্রোন ব্যবহার করে সরাসরি দুবাইয়ের মরুভূমিতে ল্যান্ড করেছেন? ভিডিও বার্তায় ফয়সাল শুধু নিজের অবস্থানই পরিষ্কার করেননি, বরং নিহত ওসমান হাদির সাথে যোগাযোগ কিভাবে ও কেন হয়েছিল সে সম্পর্কেও বক্তব্য তুলে ধরেন। তার দাবি, হাদির সঙ্গে তার ব্যবসায়িক সম্পর্ক ছিল এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের কাজ পাইয়ে দেওয়ার নাম করে হাদি তার কাছ থেকে 5 লাখ টাকা অগ্রিম নিয়েছিলেন। এছাড়া বিভিন্ন প্রোগ্রাম আয়োজনে নেন আর্থিক সহায়তা। ফয়সাল করিম মাসুদ দাবি করেছেন তিনি ব্যাটল অফ ৭১ নামে আরেকটি গেম বানিয়েছিলেন। 2016 সালের 27 নভেম্বর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায় 1971 সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর নির্মিত বাংলাদেশের প্রথম কম্পিউটার গেম ব্যাটল অফ ৭১ উদ্বোধন হয়। দেশীয় পটভূমিতে এই গেমটি তৈরি করে সফটওয়্যার ও গেমস নির্মাতা প্রতিষ্ঠান YCU টেকনোলজি লিমিটেড। এই প্রতিষ্ঠানের মালিক ফয়সাল করিম মাসুদ। দর্শক, পুরো ঘটনায় সবচেয়ে কৌতুককর দিক হলো বাংলাদেশের পুলিশের অবস্থান পরিবর্তন। প্রথমে তারা কিছু জানে না বলে দাবি করলো। নির্বাচনী প্রচার থাকার সময় 12 ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। এরপর সরকার সমর্থকরা দাবি করে বসেন গুলি চালিয়েছেন ফয়সাল করিম মাসুদ, আর মোটর বাইকের চালক ছিলেন আলমগীর হোসেন। ঘটনার কয়েক ঘন্টার মধ্যে তারা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে যান। সীমান্ত পার হওয়ার আগের প্রতিটি রুট, সুনির্দিষ্ট সময়, এমনকি ভারতে তাদের অবস্থানের তথ্য ছড়িয়ে দেওয়া হয় ফেসবুকে। কিন্তু পুলিশের পক্ষ থেকে অবশ্য এর সত্যতা নিশ্চিত করা হয়নি। এমনকি খোদ স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন ফয়সাল করিম মাসুদের কোনো অবস্থান তাদের জানা নেই। কিন্তু শাহবাগে যখন হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলন বাড়তে থাকে তখন পুলিশ ও সরকার 180 ডিগ্রি ঘুরে যায়। তারা ইন্ডিয়াতে আসামি খুঁজে পায়। শাহবাগের 27 ডিসেম্বর উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দাবি করেন হত্যাকাণ্ডের কিছু আসামি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এ বিষয়ে ভারত সরকারের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে কথা বলা হয়েছে। আসামিদের খুঁজে পাওয়া গেলে তাদের ফেরত পাঠাতে সহযোগিতা করবে ভারত। ভারতের পুলিশের পক্ষ থেকে এমন তথ্যের সত্যতা নাকচ করে দেওয়ার পর আসামি এখন দুবাই থেকে ভিডিও দিচ্ছে। তবে বাংলাদেশের পুলিশ বলছে তাদের কাছে আসামি দুবাই থাকার কোনো তথ্য নেই। ডেপুটি কমিশনার তালিবুর রহমান নর্থ ইস্ট নিউজকে জানিয়েছেন ফয়সাল গত 6 বছরে মাত্র একবার সিঙ্গাপুরে গিয়েছিল। অর্থাৎ পুলিশের ডাটাবেজ অনুযায়ী আসামি দুবাই যায়নি, কিন্তু আসামি তো ভিডিও দিচ্ছে। তাহলে কি সেই ভিডিওটি কোনো প্যারাল ইউনিভার্স বা সামান্তরাল মহাবিশ্ব থেকে রেকর্ড করা, নাকি খুনি বাংলাদেশে কোনো সেফ হাউসে বসে দুবাইয়ের ব্যাকগ্রাউন্ড দিয়ে ভিডিও বানাচ্ছে? দর্শক, পুরো বিষয়টি এখন শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং একটি রাজনৈতিক গেম শোতে পরিণত হয়েছে। সরকার সমর্থকরা দাবি করছে এটি ভারত ও আওয়ামী লীগের ষড়যন্ত্র। উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছিলেন দিল্লি থেকে সব পরিকল্পনা হচ্ছে। আবার অভিযুক্ত ফয়সাল বলছেন তাকে ফাঁসানো হয়েছে এবং এর পেছনে জামাত ইসলামের হাত থাকতে পারে। এসব নাটক আর গুজব ছড়ানোর মধ্যেই ভিডিও বার্তা নিয়ে হাজির হলেন ফয়সাল। তার উল্টো অভিযোগ, প্রকৃত খুনিদের রক্ষার জন্য তাকে পরিবার সহ ফাঁসানো হয়েছে। দুবাইয়ের ভিসা তুলে ধরে বলেছেন ঘটনার পর বৈধ পথেই তিনি বাংলাদেশ ছাড়েন। তার নামে ইস্যু করার চেকগুলো নিজের ব্যবসায়িক অংশীদারদের বলেও দাবি করেন। ফয়সাল বলেছেন অনেক আগে থেকে তিনি সফটওয়্যার বিজনেস করছেন। আওয়ামী লীগ সরকার পতনের পর ব্যবসায়িক মন্দা কাটাতেই সাহায্য চান হাদির, আর ডোনেশনের বিনিময়ে মন্ত্রণালয়ের কাজ পাওয়ার প্রতিশ্রুতিও পান। ঘটনার দিনেও তিনি গিয়েছিলেন ব্যবসায়িক স্বার্থে। এরপর তাকে উদ্দেশ্যমূলকভাবে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। দর্শক, ফয়সালের দাবি সত্যি হলে তিনি বর্তমানে দুবাই অবস্থান করছেন। প্রশ্ন হলো হাদি হত্যার পরপরে তাকে নিয়ে তোলপাড়ের মধ্যে বৈধ ভিসায় তিনি কিভাবে বাংলাদেশ ছাড়লেন? পুলিশ যদি সত্যি ফয়সালের পাসপোর্ট বাতিল করে থাকে তবে তিনি কিভাবে বিদেশে গেলেন তা এক বিরাট রহস্য। সরকার সমর্থকদের দাবি অনুযায়ী তিনি বাংলাদেশ থেকে ভারতে গিয়ে থাকলে সেখান থেকে দুবাই যাওয়া এক কথায় অসম্ভব, কারণ সেক্ষেত্রে ভারতীয় ইমিগ্রেশনের ছাড়পত্রের প্রয়োজন হতো।
এমন একটি স্পর্শকাতর ঘটনায় ভারতীয় কর্তৃপক্ষ তাকে দুবাইয়ে যেতে সাহায্য করলে সেটা হবে নিজেদের পায়ে কুড়াল মারার মতো ঘটনা। তাহলে বাংলাদেশের বিমানবন্দর ব্যবহার করে কি করে দুবাই গেলেন ফয়সাল? কেউ কেউ মনে করছেন ফয়সাল হয়তো দেশে থেকে এই বার্তা দিচ্ছে। সেক্ষেত্রে ওঠে বড় ধরনের প্রশ্ন, সরকার যেভাবে তাকে হন্য হয়ে খোঁজার দাবি করছে তার মধ্যে কোনো ব্যক্তির কি দেশে এতদিন পালিয়ে থাকা সম্ভব? আর যদি পালিয়ে থাকবেন তাহলে প্রকাশ্যে এসে কেন পাল্টা চ্যালেঞ্জ ছুড়ছেন? আর যদি তিনি দেশেই থাকেন তবে পুলিশের নাকের ডগায় বসে তিনি কিভাবে ভিডিও আপলোড করছেন তা আরো বড় রহস্য। ঘটনার পর থেকেই বহু অস্পষ্টতা, সরকার সমর্থকদের অতি উৎসাহী গোয়েন্দা তৎপরতা এবং শাহবাগের নতুন করে উত্তেজনার সংক্রমণের মাঝে ফয়সালের ভিডিও যোগ করেছে সত্যিকারের ড্রামা। এই ভিডিও নিয়ে দুদিনেও নিশ্চুপ আইন শৃঙ্খলা বাহিনী সরকার সমর্থকরা দিচ্ছেন শীতনিদ্রা। শেষ পর্যন্ত কি এই খুনের রহস্য উন্মোচিত হবে, নাকি এটি ভারত বনাম দুবাই টক্সিন গেমের আড়ালে চাপা পড়ে যাবে? সময় হয়তো বলবে, কিন্তু আপাতত এই বিভ্রান্তকর পরিস্থিতি দেখে আমাদের একটাই গান মনে পড়ে, কোথায় পাবো তারে যে আসামি ভিডিও দেয় ওপারে। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। জামায়াতে ইসলামী যখন প্রকৃতপক্ষে ভারতের প্রতিষ্ঠানও থাকতে দেওয়া যাবে না, মানে কোনো ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা করতে পারবে না, কোনো হাই কমিশন থাকতে পারবে না, সকল সম্পর্ক বন্ধ করে দিতে হবে, এমন একটা অবস্থানে আন্দোলন চালিয়ে যাচ্ছে, তখন যে জামায়াতের আমির আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে ডেকে এ খবর দেওয়ার প্রয়োজন বোধ করছেন যে ভারতও কিন্তু এসেছিল আমাদের কাছেও, ওরা গোপন রাখতে বলেছে বলে আমরা গোপন রেখেছি, সেটা আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ। আমার কাছে মনে হয়েছে এটা সরাসরি জামায়াতে ইসলামীর আমিরের একটা অফার ভারতের কাছে, মানে একটা প্রস্তাব ভারতের কাছে, যে দেখে মনে হচ্ছে রাজপথে আমরা আপনাদের বিরুদ্ধে আন্দোলনে আছি বটে, কিন্তু আমরা কিন্তু আপনাদের সাথেও আলোচনায়। বাংলাদেশে নির্বাচনকে ঘিরে যে রাজনীতির ঢেউ বইছিল সে ঢেউ হঠাৎ করে একরকম পাল্টে গেছে। 25শে ডিসেম্বর তারেক রহমান দেশে ফেরবার পর তার পক্ষে যে ব্যাপক জনস্রোত, জনসমর্থন, গণজোয়ার সৃষ্টি হয়েছে একরকম, তাতে যেমন তার প্রতিপক্ষরা স্বভাবতই চমকে গেছেন, সেই চমক একরকমের সম্ভবত হকচকিত অবস্থায় তাদেরকে নিয়ে গেছে যখন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর বাংলাদেশের সরকারের সঙ্গে, মানে জামায়াত ঘনিষ্ঠ ইউনূস সরকারের সঙ্গে যখন ভারত সরকারের মুখ দেখা দেখে একরকম বন্ধ, তখন ভারত সরকার তার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে পাঠিয়ে দিয়েছে ঢাকায় বেগম খালেদা জিয়া মৃত্যুতে শোক পৌঁছে দিতে তার পুত্র তারেক রহমানের কাছে। শুধু ভারত তার কাছে পররাষ্ট্রমন্ত্রী পাঠালেও হয়তো প্রতিপক্ষ জামায়াতে ইসলামী একরকমের নিশ্চিন্ত বোধ করতে পারত, কারণ 25শে ডিসেম্বর তারেক রহমান ফেরবার পর থেকেই প্রচারণা ছিল একরকম যে তারেক রহমান ফিরতে পেরেছেন কারণ তিনি ভারতের ক্লিয়ারেন্স নিয়ে ফিরেছেন, মানে একরকম তাকে ভারতের অনুমোদন নিয়ে ফিরতে হয়েছে, সেটা বলে একরকমের এই আশার সমালোচনা করার এবং তিনি একরকম ভারতের সঙ্গে আপোষ করে ফেলেছেন কিনা সেসব বিষয়ে আলাপ তোলার প্রচেষ্টা ছিল। কিন্তু শুধু যে ভারত পররাষ্ট্রমন্ত্রী পাঠিয়েছে তাই নয়, পাকিস্তানের স্পিকার এসে উপস্থিত হন তারেক রহমানকে ব্যক্তিগতভাবে শোক জানাতে। বাংলাদেশ যখন খালেদা জিয়ার জানাজা নিয়ে ব্যস্ত, যখন বুধবার দিনটি মানে ঢাকা শহর এক জানাজার শহরে পরিণত হয়েছিল, লাখ লাখ মানুষ ঢাকার বাইরে থেকে ঢুকেছেন, সকলে মানিক মিয়া অভিমুখে যাচ্ছিলেন, তখন জামায়াতের আমির মগবাজারে তাদের দলীয় কার্যালয়ে বসে রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন শুধুমাত্র যে বিএনপির সঙ্গে ভারতের যোগাযোগ আছে তাই নয়, তাদের সঙ্গেও ভারতের যোগাযোগ হয়েছিল, তবে ভারত তাকে সে বৈঠক গোপন রাখতে বলেছিল বলে তিনি এতদিন সে কথা বলেন নাই। তবে তখনই তিনি প্রশ্ন করেছিলেন ভারতের কূটনীতিককে যে কেন গোপন রাখতে হবে, অন্য যাদের সঙ্গে বৈঠক হচ্ছে তা তো গোপন রাখতে হচ্ছে না, কিন্তু এই বৈঠকের কথা কেন গোপন রাখতে হবে? কিন্তু সে সময় তাকে কোনো উত্তর দেয় নাই ভারতের কূটনীতিকরা, এবং সেই উত্তর না পেয়ে তিনি এত মাস ধরে গোপন রেখেছিলেন। কিন্তু যখন এস জয়শঙ্কর তারেক রহমানকে শোক জানাতে বাংলাদেশে, তখন জামায়াতের আমির আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এ খবর জানানো প্রয়োজন বোধ করলেন যে তাদেরও ভারতের সঙ্গে যোগাযোগ আছে, তবে ভারত গোপন রাখতে বলেছে বলে তিনি এতদিন বলেন নাই। আমার কাছে এটা স্পষ্টতই ভারতের সঙ্গে তাদেরও যে একটা আলোচনার চ্যানেল
চ্যানেল খোলা আছে, ভারতের সঙ্গে তাদেরও যে খাতির আছে, এই খাতিরের কথায় বা এই খাতিরের ফলশ্রুতিতে ভাববার কোনো কারণ নাই নির্বাচনের আগে যে তারেক রহমানই ভারতের একমাত্র পছন্দ, সেটা বোঝাতে একরকমের মরিয়া হয়ে উঠেছিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। কারণ দেখেন, জামায়াতের আমির এই যে বলছেন ভারতের সঙ্গে গোপন বৈঠকটার কথা, তিনি বলেছেন তার বাইপাস সার্জারির পরপর ভারতের কূটনীতিকেরা দেখা করতে এসেছিলেন তার সঙ্গে। বাইপাস সার্জারিটা হয়েছিল জামায়াতের আমিরের আগস্টের 2 তারিখে। 19শে জুলাই জামায়াতের সমাবেশে অসুস্থ হয়ে পড়লেন তিনি এবং আগস্টের 2 তারিখে তার বাইপাস সার্জারি হলো। তার মানে তার পরপর আগস্টের শুরুর দিকেই ভারতের কূটনীতিকরাও তার সঙ্গে দেখা করেছিলেন। এখন কোন পর্যায়ের কূটনীতিক সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানে জামায়াতের আমির বলছেন বটে মানে যে তার সঙ্গেও দেখা করেছেন, কিন্তু সেই আগস্টের 2 তারিখে উনি অসুস্থ হয়েছিলেন তখন তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, নাকি তারা একটা সরকার গঠন করতে পারেন বা তারা ভবিষ্যতে সরকারে গেলে কি হবে, কিভাবে সম্পর্ক রক্ষিত হবে, এমন এজেন্ডা ভিত্তিক কোনো আলাপ হয়েছিল ভারতের সঙ্গে, সেটাও কিন্তু তিনি পরিষ্কার করেন না। কারণ সৌজন্যবশত মানে বিভিন্ন দূতাবাস থেকে ফুল দিতে, দেখা করতে, সাক্ষাৎ করতে দেশের যে কোনো শীর্ষস্থানীয় রাজনীতিবিদ অসুস্থ হলে এটা একটা কূটনৈতিক প্রথার মতো। কাজেই জামায়াত ইসলাম যখন এটাকে একরকমের আনুষ্ঠানিক সাক্ষাৎ হিসেবে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের চ্যানেলে দিতে চেয়েছিল বলে বলছেন জামায়াতের আমির, তখন হয়তো ভারত সে কারণেই মানা করেছে, কারণ যেই পর্যায়ের কূটনীতিকরা এসেছিলেন তারা হয়তো কোনো আনুষ্ঠানিক আলোচনা বা সাক্ষাৎ করার এখতিয়ার সম্পন্নই নন, হয়তো তারা এসেছিলেন দূতাবাসের রাষ্ট্রদূতের তরফে ফুল পৌঁছে দিতে। এই বিষয়গুলো কিন্তু পরিষ্কার হয় না। মানে সাক্ষাৎকারটা পড়লে বোঝা যায় যে রয়টার্সেরও মনে সন্দেহ হয়েছে যে ঠিক কতটা গুরুত্বপূর্ণ বৈঠক ভারত সত্যিকার অর্থেই জামায়াতে ইসলামীর সাথে করেছে। কারণ ভুলে গেলে চলবে না যে জামায়াতে ইসলামীর আমির যখন তাদের সঙ্গেও আলোচনা চলছে ভারতের একথা বলছেন, তখন জামায়াতে ইসলামীর কিন্তু কর্মসূচি চলছে। মানে হাদি গুলিবিদ্ধ হবার পর শহীদ মিনারে দাঁড়িয়ে মাহমুদুর রহমানের নেতৃত্বে যেই দলগুলো ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সংহতির শপথ নিল, বাংলাদেশের সকল ভারতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে, ভারতের হাই কমিশন বাংলাদেশে আর রাখা যাবে না যতদিন ওসমান হাদির হত্যাকারীদের খুঁজে না পাওয়া যাবে, ভারতের হাই কমিশনগুলো ভেঙে দিতে হবে, গুড়িয়ে দিতে হবে, এই কর্মসূচি নিল যারা শহীদ মিনারে দাঁড়িয়ে, সেখানে জামায়াতে ইসলামী আছে, সেখানে জামায়াতে ইসলামীর প্রধান শরিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আছে, সেখানে ছিল এবি পার্টি, সেখানে ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অপরাপর সবগুলো দল। তার মানে জামায়াতে ইসলামী যখন প্রকৃতপক্ষে ভারতের প্রতিষ্ঠানও থাকতে দেওয়া যাবে না, মানে কোনো ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা করতে পারবে না, কোনো হাইকমিশন থাকতে পারবে না, সকল সম্পর্ক বন্ধ করে দিতে হবে, এমন একটা অবস্থানে আন্দোলন চালিয়ে যাচ্ছে, তখন যে জামায়াতের আমির আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে ডেকে এ খবর দেওয়ার প্রয়োজন বোধ করছেন যে ভারতও কিন্তু এসেছিল আমাদের কাছেও, ওরা গোপন রাখতে বলেছে বলে আমরা গোপন রেখেছি, সেটা আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ। আমার কাছে মনে হয়েছে এটা সরাসরি জামায়াতে ইসলামীর আমিরের একটা অফার ভারতের কাছে, মানে একটা প্রস্তাব ভারতের কাছে, যে দেখে মনে হচ্ছে রাজপথে আমরা আপনাদের বিরুদ্ধে আন্দোলনে আছি বটে, কিন্তু আমরা কিন্তু আপনাদের সাথেও আলোচনায় প্রস্তুত। জামায়াতের সঙ্গে ভারতের আলোচনার বিষয়টা সম্ভবত রয়টার্সের এত অবিশ্বাস্য লেগেছে যে রয়টার্স এই সাক্ষাৎকারের মধ্যে বলছে যে জামায়াতে ইসলামীর আমিরের এই সাক্ষাৎ হয়েছে কিনা ভারতের কোনো কূটনীতিকের সঙ্গে, সেটা আবার যাচাই করতে তারা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেছিল। মানে এটাও কিন্তু খুব অদ্ভুত ব্যাপার, মানে অবিশ্বাসটা এমনই মানে কুড়ে কুড়ে খাচ্ছিল সাংবাদিককে যে তিনি প্রয়োজন বোধ করেছেন যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সেই যোগাযোগ করার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় স্ট্যান্ডার্ড উত্তর দিয়েছে, যেমন উত্তর কূটনীতিক দেওয়ার কথা, যেমন উত্তর পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে কোনো দেশের দেওয়ার কথা, তারা বলেছে এই বৈঠকের বিষয়ে তারা কিছু বলতে পারছে না। কিন্তু নানা তরফেই মানে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে রয়টার্স জেনেছে যে ভারত নানা রাজনৈতিক দলের সঙ্গেই বাংলাদেশে আলাপ আলোচনা করছে বটে। খুব স্বাভাবিক, সামনে নির্বাচন, প্রতিবেশী দেশ, তারা আলাপ আলোচনা তো করবে বটেই। কিন্তু জামায়াতে ইসলামীর আমিরের অবস্থানটা অনেককেই দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে 2023 সালে যে কথা বলে বিরাট ভারতের দালাল আর ফ্যাসিবাদের দোসর ট্যাগ
রেখেলেন জিএম কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান, সেই উক্তিটা অনেককে মনে করিয়ে দিয়েছে। 2023 সালের আগস্টে, মানে 2024-এর নির্বাচনের আগে ভারত ঘুরে এসে এই কথাটাই জিএম কাদের বলেছিলেন যে তার অনেক গুরুত্বপূর্ণ ভারতের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, কিন্তু তাকে ওই সাক্ষাতে কি আলাপ হয়েছে সে কথা বলার অনুমোদন না দিলে তিনি সে কথা বলতে চান না, বলতে পারবেন না। এবং তারপর থেকেই কথা হয় যে মানে ভারতের অনুমোদন ছাড়া বাংলাদেশের একজন নেতা তার মানে ভারতের সঙ্গে কি বৈঠক হচ্ছে জানাতে পারছেন না, তাহলে সেখানে সত্যি বাংলাদেশের স্বার্থ রক্ষিত হওয়ার মতো কথা হয়েছে কিনা এই প্রশ্ন এখন এই জামায়াতে ইসলামের আমির যখন মরিয়া হয়ে জানান দিয়ে ফেলেছেন যে ভারতের সঙ্গে তাদেরও একটা গোপন বৈঠক হয়েছিল, এ কথা তখন আলোচিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জামায়াতে ইসলামের আমির অবশ্য আবার এর ব্যাখ্যায় ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছেন আজকে। সেই স্ট্যাটাস দিয়ে তিনি বলেছেন গোপন বৈঠক কথাটা বলা ঠিক হচ্ছে না, বৈঠক হয়েছে, তারা জানাতে মানা করেছিল, তারা তখন জানান নাই, এখন জানিয়েছেন। মানে আগস্টের 2 তারিখের পর বৈঠক জানান দিয়েছেন তিনি 31শে ডিসেম্বর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে ডেকে। ততক্ষণে মানে 5 মাস হতে চলেছে ওই ঘটনার। জামায়াতে ইসলামীর আমির এই সাক্ষাৎকারে এছাড়াও আরেকটা বিস্ফোরক প্রস্তাব দিয়েছেন। মানে তারা তো এক রকমের নির্বাচনী প্রচারণা চালিয়েই যাচ্ছিলেন যে নৌকা আছে দিল্লিতে, ধানের শীষ লন্ডনে, দাঁড়িপাল্লা দাঁড়িয়ে আছে মাতৃভূমির কল্যাণে, কিংবা জামায়াতে ইসলামীর আমির থেকে শুরু করে একদম জুনিয়র নেতারা মিছিলে পর্যন্ত চাঁদাবাজদের কাছে আর বাংলাদেশ দেব না এসব বলে তারেক রহমানের দিকে পর্যন্ত ইঙ্গিত করে বলছিলেন যে চাঁদা ওঠে পল্টনে, নেতা থাকেন লন্ডনে। কিংবা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সভায় গিয়ে বলছিলেন যে প্রধানমন্ত্রী হওয়ার গ্যারান্টি পাওয়ার আগে কিছুতেই তারেক রহমান দেশে ফিরবেন না। এমন অবস্থায় তারেক রহমান দেশে ফিরে গেছেন এবং দেশে ফিরে মানে তার নেতৃত্ব নিয়ে দেখা যাচ্ছে একদিকে মানে বিভিন্ন শক্তিশালী রাষ্ট্রের যেমন কোনো প্রশ্ন নাই, সবচেয়ে বড় কথা প্রশ্ন নাই ভোটারদের মনে। বিএনপির নেতা কর্মী সমর্থকেরা প্রত্যেকে খালেদা জিয়ার উত্তরসূরি হিসেবে বিএনপির ভবিষ্যৎ নেতা হিসেবে, কাণ্ডারি হিসেবে, এক কথায় বললে বিএনপি নির্বাচনে জিতবে মনে করে তারা মনে করছেন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকেই তারা প্রত্যেকে গ্রহণ করে নিয়েছেন। এ অবস্থায় এখন জামায়াতে ইসলামীর আমির শুধু যে ভারতের সঙ্গে তাদের সম্পর্ক বলতে ডাক দিয়েছিলেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে বা সাক্ষাৎকারটা দিয়েছেন সেখানে, সেটা কিন্তু নয়। তিনি আসলে প্রধানত প্রস্তাব দিতে চেয়েছেন বিএনপিকে, প্রধানত প্রস্তাব দিতে চেয়েছেন তারেক রহমানকে। জামায়াতে ইসলামীর আমির রয়টার্সের সাথে এই সাক্ষাৎকারে প্রস্তাব দিয়েছেন যে তারা প্রস্তুত বিএনপি সহ যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায়। এবং রয়টার্স তখন লিখছে 2001 থেকে 2006 বিএনপি জামাত জোট সরকার গঠন করেছিল। জামায়াতে ইসলামীর আমির বলছেন যে তারা আবারও বিএনপির সঙ্গেও যে কোনো আলাপ আলোচনা বা একসঙ্গে কাজ করতে প্রস্তুত। এবং তিনি বলছেন তারা চান 5 বছরের স্থিতিশীলতা, নির্বাচিত সরকারের 5 বছর স্থিতিশীলতার জন্য তিনি মনে করেন যে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারে, একটা জাতীয় সরকার গঠন করতে পারে এবং সেই জাতীয় সরকারে জামায়াতে ইসলামী কাজ করতে প্রস্তুত। তার মানে জামায়াতে ইসলামী এখন নির্বাচনী জোয়ার যখন সম্পূর্ণত একেবারে স্পষ্টত বিএনপির দিকে, তখন প্রস্তাব দিয়ে রাখছেন যে তারা প্রস্তুত শুধু নন বিএনপির সঙ্গে জাতীয় সরকারে যোগ দিয়ে 5 বছর দেশটাকে স্থিতিশীলতায় রাখতে। সম্ভবত তিনি বলতে চাইছেন তারাও যদি সরকারে ভাগ না পান তাহলে হয়তো তারেক রহমানের পক্ষে একটা স্থিতিশীল সরকার গঠন করা সম্ভব হবে না। তারপর রয়টার্সকে তিনি ওই জাতীয় সরকারের প্রধানমন্ত্রী কিভাবে বাছাই করা হবে সেই ফর্মুলাটাও দিয়ে রেখেছেন। তিনি বলেছেন যে যে দল সবচেয়ে বেশি আসন পাবে স্বভাবত সে দল থেকেই প্রধানমন্ত্রী হবে। সে দলটা যদি জামায়াতে ইসলামী হয় তাহলে তিনি হবেন কিনা সেটা দল সিদ্ধান্ত নেবে। তবে তিনি পথ খোলা রেখেছেন যে জাতীয় সরকার গঠিত হলেও তারা প্রধানমন্ত্রিত্বের জন্য যেই দল সবচেয়ে বেশি আসন পাবে সে দলের সঙ্গে কোনো দর কষাকষিতে যাবেন না।
আবার ডক্টর ইউনূসের জন্যেও জামায়াতের আমির সেখানে একটা টোপ রেখেছেন। সেখানে তিনি বলেছেন যে স্বভাবতই যে কোনো নতুন সরকারই শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতির পদে রাখতে অস্বস্তি বোধ করবে, কাজেই তাকে নিশ্চিতভাবেই সরে যেতেই হবে। সম্ভবত জামায়াতের আমির এই ইঙ্গিতও দিয়ে রেখেছেন যে সেই যে জাতীয় সরকার তারা গঠন করবেন, যাতে তিনি বা তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, সেখানে রাষ্ট্রপতি পদটা খোলা আছে, প্রয়োজনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেটা হয়তো বুঝিয়ে দেওয়া যেতে পারে।